আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, অতি দয়ালু। আমরা আল্লাহর কাছে ওনার দয়া, করুণা এবং ক্ষমা প্রার্থনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ একক, আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় উপাস্য নাই, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসূল এবং নবী আমাদের কাছে এসেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন আমাদের প্রিয় নবী, ওনার পরিবার এবং কম্প্যানিয়নদেরকে উনি ব্লেসিং করেন এবং রহম করেন। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি যে উনি আমাদেরকে পবিত্র কোরআন শরীফ দিয়েছেন আমাদের জীবনযাত্রা পরিচালনার জন্য, এবং উনি আমাদের প্রিয় নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আজকে আমাদের যে টপিকটা সেটা হলো রিয়ালিটি অফ বাংলাদেশি মুসলিমস ইন কানাডা। কানাডায় বাংলাদেশি মুসলিমদের বাস্তব অবস্থা, এই নিয়ে আজকের আলোচনাটা করব। হিউম্যান মাইগ্রেশন, পৃথিবীর মানুষ সৃষ্টির প্রথম থেকেই যে হিউম্যান মাইগ্রেশন হয়ে আসতেছে, এটার প্রচলন আছে। একেবারে আদিমকালের, অনেক পুরানো কালের ইতিহাস যদি পড়া হয় তাহলে দেখা যায় অনেক সময় শুধু দুর্ভিক্ষের জন্য মানুষ এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে। যে দুর্ভিক্ষটা কেন? যে ভূমি অনুর্বর, বৃষ্টি নাই, ফসল ফলানো যায় না, কৃষি কাজ করা যায় না, পশুপালন করা যায় না, তখন তারা একটা উর্বর জায়গাতে চলে যাচ্ছে, সেখানে কৃষি কাজ করতে পারে, পশুপালন করতে পারে। মডার্ন যুগে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে উন্নত মানের শিক্ষার জন্য, ভালো চাকরির জন্য, ভালো জীবনযাত্রা করার জন্য। গত 2 যুগ থেকে বেশিরভাগ লোক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তারা যুদ্ধ, জুলুম, সংঘাত, এই সমস্ত কারণে তারা আর দেশে থাকতে পারছে না, তারা একটা শান্তিপূর্ণ জায়গায় চলে যাচ্ছে। কাজে এই যে হিউম্যান মাইগ্রেশনটা, তার একটা, যেখানে তারা যাচ্ছে তার একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণের জন্য তারা সেখানে চলে যাচ্ছে। এখন কানাডায় আমরা যারা মাইগ্রেশন নিয়ে এসেছি বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বহু লোক কানাডায় তারা মাইগ্রেশন নিয়ে চলে আসতেছে, তার কানাডার কিছু আকর্ষণের জন্য আসতেছে। সেই আকর্ষণগুলো কি? প্রথম আকর্ষণ হলো যে কানাডিয়ান সরকার এবং জনসাধারণ যখন বিদেশ থেকে কোনো লোক এখানে আসে তাদেরকে তারা আপ্যায়ন করে নেয়, তারা ওয়েলকাম করে, এবং তাদের যে সেটেলমেন্টের জন্য তারা সাহায্য করে। এই যে ওয়েলকামিংটা অনেক দেশ করে না, কানাডা সেটা করে, সেজন্য অনেক লোক এইটা একটা আকর্ষণ হিসাবে তারা এখানে চলে আসে। দ্বিতীয় আকর্ষণ হলো যে কানাডায় জাতি, ধর্ম এবং গোত্র নির্বিশেষে সবাই একসঙ্গে শান্তিমতো বসবাস করতেছে, কোএক্সিস্টেন্স, পিসফুল কোএক্সিস্টেন্স। কানাডায় এটা একটা আকর্ষণ, বিরাট আকর্ষণ, যার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে মাইগ্রেশন করে আসতেছে। তৃতীয় আকর্ষণ হলো কানাডা একটা শিল্প উন্নত দেশ, এখানে আসলে একটা ভালো চাকরি পাওয়া যাবে এই আশা করে অনেকে চলে আসতেছে। চতুর্থ আকর্ষণ হলো কানাডার বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত মানের, এখানে আসলে ভালো শিক্ষা পাওয়া যাবে, সেই জন্য অনেকে এখানে চলে আসতেছে। পঞ্চম আকর্ষণ হলো যে এখানে স্বাস্থ্য সেবা বা হেলথ কেয়ার সিস্টেম সবার জন্য পাওয়া যায়, সবাই এই হেলথ কেয়ারে কোনো অসুবিধা হইলে হেলথ কেয়ার পাইতে কোনো অসুবিধা হয় না। এই যে কতগুলো আকর্ষণ, এই আকর্ষণগুলো সব জায়গায় পাওয়া যায় না, কানাডা একটা ইউনিক কান্ট্রি হিসাবে এখানে পাওয়া যাচ্ছে। সেই জন্য বিভিন্ন দেশ থেকে বহু লোক প্রতি বছর এখানে কেউ মাইগ্রেশন নিয়ে চলে আসতেছে, কেউ ইমিগ্রেশন নিয়ে আসতেছে, কেউ রিফিউজি হিসাবে এসে এখানে হাজির হচ্ছেন, কেউ অ্যাসাইলাম চেয়ে এখানে এসে হাজির হচ্ছেন, কেউ ছাত্র হিসেবে হয়ে এখানে এসে হাজির হচ্ছেন, কারো মা বাপ এখানে রিইউনিয়নের জন্য বাচ্চাদের সাথে তারা ওনারা এসে হাজির হচ্ছেন। এখন এখানে আসার পর কি হচ্ছে, কানাডায় বাংলাদেশি মুসলিমদের বাস্তব অবস্থা কি হচ্ছে, সেটা আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে এখন আপনাদেরকে
বলার চেষ্টা করব। এটা রিয়ালিটি নাম্বার 1। এখন আমি বলতে চাচ্ছি যে যখন কেউ কোনো জায়গায় যায়, নতুন জায়গায় যায়, তার একটা সেটেলমেন্ট হয়। সেটেলমেন্টটাকে আমি 3 ভাগে দেখি। এক ভাগ হলো সেটেলমেন্ট অন ল্যান্ডিং, আপনি যখন এখানে উপস্থিত হলেন বা যে কোনো দেশেই যান যখন উপস্থিত হন, তার একরকম সেটেলমেন্ট। আরেকটা সেটেলমেন্ট হলো ইন ট্রানজিশন, ট্রানজিটরি সেটেলমেন্ট, যে প্রথমে আসার পর একটা লং টার্ম সেটেলমেন্ট হওয়ার আগ পর্যন্ত অনেক কিছু হতে থাকে, সেটাকে আমি বলি ট্রানজিটরি সিস্টেম। আর একটা হলো লং টার্ম সেটেলমেন্ট। এখন রিয়ালিটি নাম্বার 1 হলো যে সেটেলমেন্ট অন ল্যান্ডিং। সেটেলমেন্ট অন ল্যান্ডিং কি অবস্থা? মানুষ যখন এক জায়গায় যায় তখন তার 4টি জিনিস প্রয়োজন। একটা প্রথম জিনিস হলো তার একটা থাকার ব্যবস্থা থাকতে হবে। সেকেন্ড হলো যে তার খাওয়ার ব্যবস্থা হতে হবে। থার্ড জিনিস তার যাতায়াতের ব্যবস্থা হতে হবে। চতুর্থ জিনিস চিকিৎসা, যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসা কি করতে হবে তার একটা ব্যবস্থা হতে হবে। এখন কানাডায় আসার পর থাকার ব্যবস্থাটা কি হয়? কেউ যদি এখানে এসে পড়ে তখন এখানে বাড়ি ভাড়া পাওয়া, বাড়ি আমি বলবো না, অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়াটা খুব একটা কঠিন না, অতি সহজেই পাওয়া যায়। কোনো জায়গায় শুনেছি কোনো ল্যান্ডলর্ড বলছে তোমার গ্যারান্টার লাগবে যেহেতু তোমার কোনো রেফারেন্স নেই, কিন্তু গ্যারান্টার ছাড়াও রেন্ট এখানে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। হয়তো প্রাইম জায়গায় পাওয়া যাবে না, কিন্তু একটু দূরে গেলে বা একটু অন্য জায়গায় গেলে রেন্ট পাওয়া যায় মোটামুটি। কাজে এটা খুব একটা অসুবিধার কারণ নাই। আর একটু দূরে রেন্ট নিলেও এখানে যাতায়াত অবস্থা খুবই ভালো। এখানে ট্রাফিক জ্যামে আপনাকে পড়তে হবে না, দুর্ঘটনায় রাস্তায় কি হবে তা করতে হবে না। বাসে নিরাপদে আপনি অনেক জায়গায় অতি সহজে অতি তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারবেন, কাজে কোনো অসুবিধা নেই। খাওয়ার ব্যাপারে এখানে হলো, আমি যেহেতু মুসলমানদের নিয়ে কথা বলতেছি, একটা জিনিস হলো যে হালাল খাবার, হালাল মাংস, হালাল খাবার আপনি কোথাও পাবেন? কানাডায় আসলে প্রত্যেকটা শহরে এখন হালাল খাবার পাওয়া যায়, হালাল মাংস, হালাল চিকেন পাওয়া যায়। খুব ছোট জায়গায় যদি যান হয়তো নাও থাকতে পারে, কিন্তু হালাল মাংস সব শহরে সব জায়গায় পাওয়া যায়। একটু চেষ্টা করলেই আমাদের মুসলমানদের জন্য হালাল মাংস, হালাল খাওয়ার খুব একটা অসুবিধা হয় না। আর একটা ব্যবস্থা হলো যে মসজিদ, আমরা নামাজের ব্যবস্থা কি মসজিদ আছে কিনা? এখন প্রত্যেকটা শহরে একাধিক মসজিদ আছে, অনেক মসজিদ আছে। কাজে কেউ যদি মসজিদে যেতে চায়, নামাজ পড়তে চায়, কোনো অসুবিধা নেই। আর একেবারে যদি ছোট জায়গায় কেউ যায়, সেখানে মুসলমান যদি থাকে, মসজিদ না থাকলেও নামাজের একটা ব্যবস্থা থাকে। কাজে নামাজ বা মসজিদের জন্য খুব একটা অসুবিধা হয় না। আর একটা হলো চিকিৎসার ব্যবস্থা। কানাডায় যখন আপনি এসে পড়েন, হয়তো হেলথ কার্ড পাওয়া যাবে গভর্নমেন্ট থেকে, অথবা কোনো একটা ইন্স্যুরেন্স থাকবে। এগুলো থাকলে এখানে চিকিৎসা পাওয়ার কোনো অসুবিধা নেই। আরেকটা হলো যে এখানে বাংলাদেশি কমিউনিটি প্রত্যেকটা শহরে আছে, ছোট হোক বড় হোক, বাংলাদেশি কমিউনিটি আছে। আসলেই কারোর সাথে পরিচয় হবে, নতুন বন্ধু হবে, কাজে কোনো অসুবিধা নেই। কাজে আমি যে আসার পরে যে অবস্থা, এটাকে অনেকটা শান্তিপূর্ণভাবে একটা সেটেলমেন্ট মনে করি। কাজেই ফার্স্ট রিয়ালিটি হলো একটু আসার পর শান্তিপূর্ণভাবে আপনি আপনার বসবাস শুরু করতে পারেন। হয়তো এটা ডিজায়ার্ড না, এটা ফাইনাল না, কিন্তু একটা শুরু করার জন্য এটা খুব শান্তিপূর্ণভাবে করা যায়। দ্বিতীয় জিনিসটা হলো, সেটা হলো যে রিয়ালিটি নাম্বার 2, সেটা হলো ট্রানজিশন। ট্রানজিশন যাদের করতে হচ্ছে, এটা হলো সবচেয়ে কঠিন সমস্যা। এখন ট্রানজিশন যে কখন হয়, যখন ধরেন যখন ডাক্তাররা আসে, ইঞ্জিনিয়ার আসেন, আর্কিটেক্ট আসে, ডেন্টিস্ট আসেন, বা ট্রেডস স্কিলম্যান আসেন, ওনারা আসার পরেই সহসাই জানতে পারেন যে ওনারা যে ক্রেডেনশিয়াল নিয়ে আসছেন অথবা যে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, সেটা এখন খুব একটা কাজে লাগতেছে না। আপনি দরখাস্ত করলে আপনাকে ইন্টারভিউতে ডাকলেও বলবো যে তোমার রিজিউমেটা ইজ ভেরি ইমপ্রেসিভ, কিন্তু তোমার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স নেই। আরে বাবা, আমাকে চাকরি না দিলে আমি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স কোথায় হবে? তখন শেষ পর্যন্ত ওনারা আবার একটা ডিগ্রি নেওয়ার জন্য যেই ফিল্ডে ছিলেন সেই ফিল্ডে, অথবা অন্য একটা ফিল্ডে আর একটা ডিগ্রি নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। এবং ডিগ্রি নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, আবার সংসার চালাবার জন্য টাকা পয়সার প্রয়োজন। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা খুবই কঠিন, এই ট্রানজিশনটা খুবই কঠিন সবার জন্য। আর কিছু হলো যে ছাত্র যারা পোস্ট গ্রাজুয়েট করতে আসেন, ওরা আসলে দেখা গেল তাদেরকে অ্যাডমিশন দিয়ে দিয়েছে মাস্টার্স ডিগ্রি করার জন্য, পিএইচডি করার জন্য,
কিন্তু পরে দেখা গেল যখন কোর্স শুরু করে তখন সুপারভাইজার বলে যে ও তোমার আবার কয়েকটা আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে হবে। আরে বাবা, আমি তো ওগুলো করে আসছি না, তবুও বলবে যে না আবার করো। এই যে একটা রিপিটেশন কিছু কোর্স, এই কোর্সের রিপিটেশনের জন্য কারো সময় বেশি লেগে যাচ্ছে, টাকা বেশি লেগে যাচ্ছে, এই একটা সমস্যা। আর কারো বৃদ্ধা পিতামাতা যখন আসে এখানে বাচ্চাদের সাথে মিলিত হওয়ার জন্য, তখন ভাষার একটা সমস্যা। যে পর্যন্ত ইংলিশ না শিখেন বা একটা কিছু না হয়, তাই যে ওনাদের জন্য একটা ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়ায়। এই যে একটা ট্রানজিশন। আবার কেউ কেউ আছে ওনারা চেষ্টা করছেন, ডিগ্রি করে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ডিগ্রি হয়তো করতে পারেন নাই, কিন্তু তখন ওনাদের নিয়ারেস্ট আর চয়েস কি আছে, আরেকটা চয়েসে গিয়ে আবার ডিগ্রি করতে হচ্ছে, আবার লেখাপড়া করতে হচ্ছে। এই যে একটা চেষ্টার পর চেষ্টা চলছে, এই ট্রানজিশনটা অত্যন্ত কঠিন এবং এই ট্রানজিশনটা অনেক সময় লাগে, অনেক ফ্রাস্ট্রেশন, অনেক কষ্ট, পরিবারের জন্য কষ্ট, বাচ্চাদের জন্য কষ্ট। এইটা সেকেন্ড হলো রিয়ালিটি নাম্বার 2 আমাদের প্রফেশনাল জন্য। এটা একটা বিরাট সমস্যা। নাম্বার 3 যেটা রিয়ালিটি হলো সেটা হলো যে লং টার্ম সেটেলমেন্ট। লং টার্ম সেটেলমেন্টটা যখন মানুষ লেখাপড়া করে নতুন ডিগ্রি নিয়ে তাদের নিজস্ব লাইনে চাকরি শুরু করে, তখন তারা বুঝতে পারে যে আমার এখন সবকিছু হয়ে গেছে, চাকরি পেয়েছি, আমার গাড়ি কিনতে পারতেছি, বাড়ি কিনতে পারতেছি, বাচ্চাদেরকে স্কুলে দিতে পারতেছি, আই এম সেটেলড, আই এম স্ট্যাবলিশড। দিস ইজ এ লং টার্ম সেটেলমেন্টের অবস্থা চলে। এখন যারা লং টার্ম সেটেলমেন্টে এই অবস্থায় একটা স্থিতিশীল অবস্থায় যখন এসে দাঁড়ান, তখন অনেকেই আমাদের বাংলাদেশি অনেকেই এখানে ভালো ভালো চাকরি করেন। ইন্ডাস্ট্রিতে যারা গিয়েছেন তারা অনেক ভালো সিনিয়র পজিশনে আছে। এখন অনেক আছে আমার বন্ধু বান্ধবের ভিতরে জানাশোনা অনেকেই খুব ভালো পজিশনে আছে, ভালো পজিশনে কাজ করেছে, রিটায়ারমেন্ট নিয়েছে। অনেকে ইউনিভার্সিটিতে যারা গেছেন তারা অনেক ভালো ভালো পদোন্নতি নিয়ে তারা ইউনিভার্সিটিতে ভালো পজিশনে আছেন। যারা সরকারি চাকরি করেন, ফেডারেল গভর্নমেন্ট হোক, প্রভিন্সিয়াল গভর্নমেন্টে হোক, সবাই ভালো পজিশনে এবং পজিশনে উন্নতি করে যাচ্ছেন, সবাই ভালো পজিশনে আছেন, বাড়ি গাড়ি হয়েছে। এই যে লং টার্ম সেটেলমেন্টটা ইজ ভেরি নাইস। কিন্তু এটা হয়তো আমরা বাংলাদেশে থাকলে যে পদোন্নতি পাওয়া, এটা বড়ই সমস্যা। আপনি ঘুষ না দিলে, পলিটিক্স না করলে আপনার প্রমোশন পাওয়া সমস্যা। কিন্তু এখানে আপনার কোয়ালিটির জন্য, আপনার কাজের জন্য, আপনার যোগ্যতার জন্য আপনি পেয়ে যাচ্ছেন, এবং দিস ইজ এ বিগ প্লেজার। এবং সেটাই এখানে আমরা কানাডায় পাই, লং টার্ম সেটেলমেন্ট। কাজে রিয়ালিটি নাম্বার 3 হলো যে লং টার্ম সেটেলমেন্টে যখন আমরা যাই, তখন আমাদের জীবনটা অনেকটা সহজতর হয়ে আসে। কারণ একটা ডিসিপ্লিনে আমরা চলে গেছি, একটা জীবনের পন্থা আমাদের শুরু হয়ে গেছে। আমরা মনে করি যে দ্যাটস ইট, আমি কাজ করতে থাকবো, এইভাবেই হয়তো একদিন আমি রিটায়ারমেন্ট নেব, কাজ শেষ হবে। সে লং টার্ম সেটেলমেন্টটা অনেকটা সুন্দর হয়, মধুর হয় অনেকের জন্যই। তারপরে হলো রিয়ালিটি নাম্বার 3, সেটা হলো আমি যখন মানুষে আসে এখানে বসবাস শুরু করে, তখন কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদের সতর্কতা হতে হবে। একটা নম্বর সতর্ক, যেটা প্রথম, সেটা হলো যে হালাল মাংসের জন্য আমাদের সতর্ক হতে হবে। কানাডায় যখন এসে, এখন আপনি প্রথমে আসেন, ট্রানজিশনে থাকেন, লং টার্মে যান, কিন্তু হালাল মাংসের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হতে হবে। বাংলাদেশে থাকার সময় আমাদের এই ব্যাপারে কোনো সময় চিন্তা করতে হয়। আমরা কখনো মাংস কিনতে যাইনি এবং চিন্তা করি না যে মাংসটা হালাল কিনা। এটার কোনো প্রশ্নই আসে না, আমরা প্রশ্নই করিনি। কিন্তু কানাডায় আসার পরে আমাদের এই প্রশ্নটা জাগে যে মাংসটা হালাল কিনা, আমি খেতে পারবো কিনা, আমি মুসলমানদের জন্য বলছি যে এটা হালাল কিনা। এখন মাংসটা হালাল কখন হয় কখন হয় না, এই সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা থাকতে হবে। যেমন আমাদের মুসলমানদের জন্য তখনই হালাল হবে যখন পশুটাকে, গরু, ছাগল, ভেড়া, ইভেন চিকেন, সব কিছুই আল্লাহর নামে আপনি তাকে জবে করতে হবে। জবে করার পরে তার রক্তটা ফ্লো হয়ে বেরিয়ে যেতে হবে। এখন এইভাবে জবা করার পর সেই মাংসটাই আমাদের জন্য হালাল। এখন সেজন্য আমাদের সতর্ক হতে হবে যে হালালের মাংস কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, সেটা করতে হবে। এবং হালালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হারাম খেয়ে এই সুস্থ হচ্ছ, বডি বিল্ড করতেছ, তারা কিন্তু দে উইল নট এন্টার ইনটু প্যারাডাইস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জায়গায় বলছেন যে অ্যাভয়েড দি থিংস দ্যাট আর ডাউটফুল।
don't go near the things that you are not sure, you are doubtful. সে কাজে আমাদের এটা একটা রিয়েলিটি যে উই শুড নো। এখন অনেক সময় বড় বড় দোকানে সুপার স্টোরে যান, হালাল জিনিস হয়তো আছে কিন্তু এমন এক জায়গায় লিখে দিয়েছে আপনি ঠিক মতো খুঁজে বাইরে এগুলো তো পাবেন না। কাজে ওই কনসাসনেসটা যদি না আসে তাহলে একটা বিপদের সম্মুখীন হতে পারে। হয়তো পরবর্তী সময় জানলেন যে আমি কি করলাম, এটা তো আমার বিরাট ভুল হয়ে গেল। রিয়েলিটি নাম্বার 5, এটা হলো যে কানাডায় ফাস্ট ফুড প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনি ম্যাকডোনাল্ড, বার্গার কিং বলেন, টিম হর্টন বলেন, অনেক কিছু পাওয়া যায় এবং এগুলো অত্যন্ত লোভনীয়। বাচ্চারা তো এইখানে এই সমস্ত খাদ্যের জন্য খুবই অস্থির যে কখন ম্যাকডোনাল্ডে যাবে একটা বার্গার খাবে, টিম হর্টনে যাবে একটা মাফিন খাবে বা একটা কিছু বা ফ্রাইস খাবে। কিন্তু এইগুলো আমাদের জন্য হালাল নাও হতে পারে। এখন কেন আমি এই কথাটা বলছি, যে এখানে যে মাংসটা দিয়ে তারা বার্গারটা বানাচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না। যারা গরুটা মাংসটা আসতেছে, গরুটা কিভাবে জবা করলো, সে যদি একটা নাস্তিক, একটা এথিস্ট যদি জবা করে থাকে তাহলে সেটা আমাদের জন্য হালাল নয়। এখন কোনো খ্রিস্টান এবং জু অনেকেই বলেন ও খ্রিস্টান জু জবে করেছে সেটা আমার জন্য চলবে। কিন্তু আমার কথা হলো যে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন যে ইউ ক্যান ইট দি ফুড অফ জুজ এন্ড খ্রিস্টান, আহলে কিতাবদের ফুড খাওয়া যাবে, কিন্তু সেই কথাটা ওই জন্যই বলছেন যে যখন ওদের খাওয়াটা বা ওদের মাংসটা, ওদের গরুটা তারা ধর্মে যেভাবে বলেছে সেভাবে তারা জবে করেছে, সেই হিসাবে যদি করে থাকে তাহলে হবে। কিন্তু এখন যে জু খ্রিস্টান জবে করতেছে তারা যে সেভাবে করতেছে তা আমরা জানি না। আবার এখানে তারা স্টান করে গরুটাকে শোয়াই ফেলে বা মেরে ফেলে, এখন ওই গরুটা জবের আগে মরে গেছে কিনা তাও কেউ বলতে পারে না। আবার তারা সব যে ফর্ক হোক গরু হোক সব একসাথে মিক্স করে এক জায়গায় টেবিলের উপরে তারা কাটাকাটি করতেছে, এই সেই করতেছে, প্যাকেট করতেছে, কাজে একটা কন্টামিনেশনের সম্ভাবনা আছে। কাজে এখানে একটা বিরাট একটা প্রশ্ন যে এটা আমাদের জন্য চলে কিনা। যেহেতু এটা প্রশ্ন, এ সম্বন্ধে আমরা জানি না, এটা আমাদের জন্য হালাল না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা এর থেকে দূরে থাকবো। কাজেই এই যে রিয়ালিটিটা, এই রিয়ালিটিটাও আমাদের বুঝতে হবে, বাচ্চাদেরকে বুঝাতে হবে। তুমি চাচ্ছ, খেতে চাচ্ছ, কিন্তু এটা একটা সমস্যা আছে, আমরা ওখানে খেতে পাচ্ছি না, বার্গারটা আমরা ঘরে বানিয়ে খাবো, ওখানে আমরা যাবো না, এইভাবে একটা সমস্যা আছে। রিয়ালিটি নাম্বার 6, আরেকটা সব জিনিস হলো এখানে আসার পরে আমরা সবাই ব্যাংকিং এ করতে হয়, এক কিছু না সব কিছু করতে গেলে ব্যাংক এত সহজ। ব্যাংকটা এখানে ইসলামিক কোনো ব্যাংক পাওয়া যাচ্ছে না, আপনাকে কমার্শিয়াল ব্যাংকে যেয়ে কাজ করতে হয়। এখন কমার্শিয়াল ব্যাংক থেকে আপনি একটা ক্রেডিট কার্ড নিলেন, ক্রেডিট কার্ডে আপনি জিনিস কিনতেছেন, জিনিস কেনাটা অত্যন্ত সহজ, কার্ডটা দেখালেন, জিনিস কেনা হয়ে গেল, বাসায় আসলেন। মাসের শেষে আপনার কাছে একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা যদি আপনি না দেন ওখানে কিছুটা সুদ জড়িত হয়ে যাচ্ছে। আপনি গাড়ি কিনতেছেন, গাড়ি লোন নিয়ে, এখন যদি কার ডিলারের কাছ থেকে যদি লোন নেন সেখানে ইন্টারেস্ট দিতে হবে, আপনি ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়িটা কিনলে ইন্টারেস্ট দিতে হবে, আপনি বাড়ি কিনতেছেন, মর্টগেজ নিচ্ছেন, মর্টগেজে একটা ইন্টারেস্ট চলতেছে, কাজে ইন্টারেস্ট আমাদের জন্য হারাম। তাই রাসূলুল্লাহ সাল্লাম একটা স্ট্রং হাদিস বলছেন, উনি বলছেন আল্লাহর অভিসম্পাত, আল্লাহ কার্স দেন, আল্লাহর অভিসম্পাত তাদের উপর যারা সুদ নেয়, যারা সুদ দেয়, যারা সুদের ব্যাপারে কন্ট্রাক্ট লেখে, কাগজ লেখে, এবং যারা ওই কন্ট্রাক্টে উইটনেস হয়, তারা সবার উপরে আল্লাহর অভিসম্পাত। কাজে এই সুদের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে আমরা যাই করি না কেন, ব্যাংকিং খুব সহজ হতে পারে, উই হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আমার সুদের কি করতে হবে। এখানে মর্টগেজ নিয়ে বাড়ি ব্যাংকের থেকে নিতে হবে না, ইসলামিক ফাইন্যান্সিং পাওয়া যায়, আমাদের চেষ্টা করে হলেও সময় লাগতে পারে বেশি, কিন্তু সময় লাগাটা একটা মধু, কারণ সেটা হলো যে আপনি আল্লাহ যেটা বলেছে আপনি সেটাই করতেছেন, ওইটাতেই আপনার সন্তুষ্ট। আপনি কাজেই যে সুদ না নিয়ে ইসলামিক ফাইন্যান্স কিভাবে পাওয়া যায় সেভাবে একটা বাড়ি কিনলেন বা একটা গাড়ি কিনলেন, যেটাই হোক চেষ্টা করতে হবে আপ্রাণ যে আমি যেন সুদের হাতে, সুদের কাছে আমাকে না যেতে হয়। এই জিনিসগুলো আমাদের ব্যাপারে কানাডায় একটা রিয়ালিটি, কেয়ারফুল। এখন কানাডায় আসার পর যে যে এখানে একটা সোসাইটি আছে, এই সোসাইটির সাথে আমাদের কি অবস্থা, এই ব্যাপারে আমাদের এখন চিন্তা করি। বিভিন্ন দেশ থেকে কানাডায় বহু লোক আসে, যেই ক্যাটাগরিতেই আসুক না কেন, এখানের সরকার, এখানের জনসাধারণ, ওরা চিন্তা করে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওরা ক্যানাডিয়ান মাল্টিকালচারাল মোজাইকের সাথে মিশে যাবে। ক্যানাডিয়ান সরকারের পলিসি তাই বলে,
এবং কানাডিয়ান সরকার এর জন্য অনেক পয়সা খরচ করে যাচ্ছে, যে এখানে যারা ইমিগ্রেশন নিয়ে আসতেছে, মাইগ্রেশন নিয়ে আসতেছে, রিফিউজি হোক, অ্যাসাইলাম হোক, ইমিগ্রেশন হোক, যে কোনো অবস্থাতেই আসে না কেন, তারা কানাডিয়ান মাল্টিকালচারের সাথে জড়িত হয়ে যাবে। এটাই কানাডিয়ান সরকারের সবচেয়ে মূল উদ্দেশ্য। এখন কথা হলো ক্যানাডিয়ান কালচারটা কি? ক্যানাডিয়ান কালচার হলো মাল্টিকালচার। যে মাল্টিকালচারটা, এটা আমি আর আপনি বলতে পারি এটা একটা সেকুলার কালচার। এটাতে ভালো জিনিস আছে, কিন্তু খারাপ জিনিস অনেক বেশি। আমি মুসলমান হিসাবে মুসলমানের দৃষ্টির সঙ্গে বলছি। এখন ভালো জিনিস কি আপনি বলতে পারেন? ভালো জিনিস বলতে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এরা দিস পিপল আর ভেরি কম্পেশনেট। তারা মানুষকে মানুষের ভালো করতে চায়। কোথাও যদি এই যে দেখেন এখন লেবাননে যে দুর্ঘটনা ঘটলো, এখানে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বলছে যে আই উইল ম্যাচ দি মানি হুএভার ডোনেটস। এখানে অনেক লোক বহু টাকা দিয়ে যাচ্ছে। দে আর ভেরি কম্পেশনেট, দে হ্যাভ এ ফিলিং। এটা ভালো জিনিস, কাজে এটা আমাদের জন্য কোনো অসুবিধা নেই। এখানে যে বিভিন্ন দেশের যে সংস্কৃতি আছে, সংস্কৃতি এটাকে এরা বিভিন্নভাবে তুলে ধরে, যে সেটা আপনি দেখবেন কে কিভাবে তাদের সংস্কৃতি কি, তাতে দেখতে আবার কোনো আপত্তি নেই। এই যে বিভিন্ন জিনিস আছে, অনেক জিনিস আপনি দেখবেন যে এটাতে আবার কোনো আপত্তি নেই, কিন্তু বেশিরভাগ জিনিস সেটা হলো আমাদের ইসলামের পরিপন্থী। সেটা হলো যে এখানে ধরেন ডেটিং করতেছে, দিস ইজ এ পার্ট অফ এ কালচার। ম্যারেজ ছাড়া একসাথে থাকতেছে, এটাই দে আর পার্ট অফ কালচার। এরা মদ খাচ্ছে, সে ইজ পার্ট অফ কালচার। তারপরে এরা ইস্টার সানডে, ইস্টার মানডে করতেছে, সেটা আমাদের পার্ট অফ কালচার। তারপরে ওমেন ড্রেস, বিচ বাথিং, নানা রকম জিনিস চলতেছে, যেটা দেখলেন যে আমাদের ইসলামের পরিপন্থী। এখন এইসব যে কালচার, আমি গভর্নমেন্ট বলতেছে যে তারা দেখতে চাচ্ছে যে আমরা যেন তাদের কালচারের সাথে মিশে যাই, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে তাদের কালচারটা আমাদের উপরে কি প্রভাব বিস্তার করতেছে। এই জিনিসটা আমি আমার চোখে এখন আমি কিছু বলবো। এখন এই ব্যাপারে যে এনভায়রনমিক্স ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে অন্টারিওতে, ওরা 2016 সালে একটা সার্ভে করছিল, কানাডা ব্যাপী মুসলমানদের উপর একটা সার্ভে করছিল। এই সার্ভের দুটো লক্ষ্য ছিল। তারা একটা লক্ষ্য ছিল যে মুসলিমরা কানাডায় মাল্টিকালচারের সাথে কতটুকু মিশে যাচ্ছে। তারা অ্যাসেসমেন্ট করতে চাচ্ছে যে এখানে মুসলমান আসে বিভিন্ন দেশ থেকে, তারা কতটুকু ক্যানাডিয়ান কালচারের সাথে মিশে যাচ্ছে। আরেকটা উদ্দেশ্য হলো যে ক্যানাডিয়ান জনসাধারণ মুসলিমদেরকে কিভাবে গ্রহণ করতেছে। এইটাই হলো তাদের মেইন উদ্দেশ্য। এই স্টাডিজে তারা 18 বছর থেকে তার ঊর্ধ্ব বয়স্কদেরকে প্রায় 600 লোকের ইন্টারভিউ, কানাডা ওয়াইজ ইন্টারভিউ নিয়েছে, এবং এতে সকল দেশের সকল এথনিক গ্রুপ থেকে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজে আমি আশা করি যে আমাদের বাংলাদেশীয় কেউ হয়তো এই সার্ভেতে অন্তর্ভুক্ত ছিল। এনভায়রনমেন্টস ইনস্টিটিউট তারা দাবি করে যে তারা যে রেজাল্ট পাবলিশ করছে সেটা ±4% অ্যাকুরেট। এখন এই সমস্ত সার্ভে ফলাফল আমরা অ্যাবসলিউট বলতে পারি না, কিন্তু দে গিভ আস ইন্ডিকেটর, এ ব্যারোমিটার, হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে সেটার সম্বন্ধে একটা ধারণা আমাদেরকে দিয়ে দিচ্ছে। কাজেই আমি এই সার্ভেটার উপরে নির্ভর করে তার থেকে কিছুটা ইনফরমেশন আমি সংগ্রহ করে নিয়েছি, সেগুলো এখন বলবো। এই রিয়ালিটি নাম্বার 7-এ আমি কয়েকটা উদাহরণ এই সার্ভে থেকে দিচ্ছি। 1 নম্বর উদাহরণ আমি দিচ্ছি যে সার্ভে থেকে ওরা বলছে 17% লোক, 17% লোক মুসলমান বলছে তারা মুসলমান হিসাবে স্বতন্ত্র হয়ে থাকতে চায়। তার মানে তারা বলতেছে 17% লোক, তারা বলতেছে যে আওয়ার ফার্স্ট পরিচয় হলো যে আই এম মুসলিম, সেকেন্ড হলো যে আই এম ক্যানাডিয়ান। তারা কানাডাকে অস্বীকার করে না, কিন্তু তারা বলতেছে মাই ফার্স্ট আইডেন্টিটি ইজ মুসলিম। আমি মুসলমান হিসেবে দাবি করি এবং মুসলমান হিসেবে থাকি, এবং মুসলমান হিসেবে সে খুব গর্ব অনুভব করে, এবং এই জন্যই ওরা ওইভাবে থাকতেছে। তার মানে তারা দেখতেছে যে ক্যানাডিয়ান কালচারের ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। কাজে ওর থেকে বেঁচে থাকার জন্য তারা তাদের আইডেন্টিটিটাকে আরো শক্ত করে ধরে রেখেছে। সেই ধরনের লোক সংখ্যা হলো 17%। এবং
এইভাবে যে যারা ধরে আছে, ইসলামটাকে ধরে রেখেছে, তারা সহজভাবে এটা ধরে রাখে না। এটার জন্য তাদের অনেক সংগ্রাম করে যেতে হচ্ছে, তারা সংগ্রাম করতে হচ্ছে। সেই সংগ্রাম করে তারা ইসলামটাকে জোর করে তারা পালন করে যাচ্ছে। নাম্বার 2 যে উদাহরণ, সেটা হলো যে 16% লোক, ওরা বলছে তারা ইসলাম এবং মাল্টিকালচার দুটাই তারা মেনে নিচ্ছে, দুটাই ফলো করতেছে। এখন আমি বুঝে উঠতে পারছি না, যারা ইসলাম ফলো করে তারা মাল্টিকালচারের সবকিছু কিভাবে ফলো করবে, বা মাল্টিকালচারের কি ফলো করতেছে, মাল্টিকালচারের কতটুকু ফলো করতেছে, তা বোঝা মুশকিল। কাজেই আমার কেমন একটা অনুভূতি যে লং টার্মে এরা মুসলমান হিসেবে এই মিক্সড অবস্থায় কতদিন টিকে থাকতে পারবে। নাম্বার 3 উদাহরণ হচ্ছে যে 41% লোক, তারা বলেছেন যে তারা কানাডা আসার পরে তারা ইসলামের প্রতি আরো অনেক বেশি ভালো মুসলমান হয়ে গেছে। দে আর বেটার মুসলিম আফটার কামিং টু কানাডা। এবং এই ধরনের লোক যারা হলো তারা 41%। এই 41% যারা বলতেছে আমরা এখন আরো ভালো মুসলিম, এখানে এসে আমরা মুসলমান হিসেবে আরো ভালো হয়ে গেছি, তারা ওই যে 17% যারা বলছে যে আমরা মুসলমান হলো, ইসলামই হলো আমাদের আইডেন্টিটি, তারা এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। এখন এটা একটা আমাদের জন্য ভালো খবর যে অ্যাটলিস্ট 41% মুসলিম তারা বলতেছে যে আমরা উই আর বেটার মুসলিম দেন বিফোর। এখন এদের সাথে অন্যান্য লোকদের পার্থক্যটা কোথায় হতে পারে? সেটা হলো আমার একটা ইমাজিনেশন, আমার ধারণা। এরা হলো যে আল্লাহর ভক্ত, তারা যদি আল্লাহর উপাসনা ঠিক মতো না করেন তাহলে ভালো মুসলমান কি করে হয়? তারা প্রত্যেকটা নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা মনে প্রাণে এই কথাটা বলে যাচ্ছে। তারা জানে যে তাদের চতুর্পাশে সবকিছু ডেঞ্জার, চতুর্পাশে অনেক রকম প্রবলেম, অনেক রকম সমস্যা। তারা আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রাণে জানে প্রাণে আল্লাহর কাছে বলতে থাকে, ও আল্লাহ তুমি আমাদেরকে সড়ক পথে পরিচালিত করো। এখন আল্লাহ তার উত্তর দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। এই যে 41% ওরা আল্লাহর পথে সংগ্রাম করে যাচ্ছেন এবং আল্লাহ তাদেরকে সাহায্য করতেছেন। মে আল্লাহ ব্লেস দেম ইনশাআল্লাহ। উদাহরণ নম্বর 4, সেটা হলো যে 53% লোক বলছেন যে ওনারা ক্যানাডিয়ান কালচার গ্রহণ করেছেন। 41% বলছেন যে ওনারা ভালো মুসলমান হয়েছেন। আর 53% লোক বলছেন যে ওরা ক্যানাডিয়ান কালচার গ্রহণ করেছেন। কাজেই ওনাদের তার বোঝার কিছু আমাদের নাই যে ওরা মুসলমান হিসেবে কতটুকু আছে, ইসলাম কতটুকু প্র্যাকটিস করে, যদি ওরা এখানে যদি ওনারা গ্রহণ করে থাকেন। আর এই হলো আমাদের মুসলমানদের একটা ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স। একটা হলো যে 17% মুসলমান ওনারা ফার্মলি যে ইসলাম হিসেবে ওনারা মনে করেন যে দিস ইজ মাই আইডেন্টিটি। 41% মুসলমান ওনারা বলছেন যে দে আর বেটার মুসলিম নাও দেন বিফোর। আর 53% মুসলমান বলতেছেন যে আমরা ক্যানাডিয়ান কালচার গ্রহণ করে বলছি, কাজে এর সাথে ওদের ইসলামের সম্পর্ক খুব একটা বেশি নেই। আর একটা উদাহরণ হলো যে 53% মহিলারা ওনারা বলছেন যে ওনারা পাবলিক প্লেসে এবং কাজে হিজাব করে যাচ্ছেন। দিস ইজ এ ভেরি গুড নিউজ। এখন আমরা সবাই বুঝতে পারতেছি যে মহিলাদের অবস্থা কি। এখানে আপনি কুইবেকে হিজাব করলে আপনাকে গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে না। পাবলিক প্লেসে গেলে মানুষে হ্যারাসমেন্ট করে, মানুষে নানা রকম মন্তব্য করে। কাজেই মহিলারা যে একটা সংগ্রাম করে যাচ্ছে, হেজাব পরে কাজে যাওয়া, পাবলিক প্লেসে যাওয়া, এই যে একটা সংগ্রাম, এই সংগ্রাম করেও 53% মহিলারা বলে যে আমরা হেজাব করে যাচ্ছি। এটা একটা খুবই ভালো সংবাদ এবং আল্লাহ যেন ওনাদেরকে ব্লেস করেন, ওনাদেরকে আরো শক্তি দেন যে এই পথে ওনারা ঠিকভাবে থাকেন। এখন ইউথদের কথা বলি। ইউথদের ব্যাপারে 15% ইউথ তারা বলছে দে আর বেটার, মোর রিলিজিয়াস দেন দেয়ার প্যারেন্টস। এখন এরা মানে
যে যারা এই কথা বলে, যারা পিতামাতার থেকে তারা ভালো মুসলমান হয়েছে, তারা নিশ্চয়ই ঠিকভাবে গাইডেন্স পাচ্ছে। তারা যে কোনোভাবেই হোক, দে আর getting better guidance, and that's why they say we are better than our religious than our parents. আর 38% ইয়ুথ বলছে যে দে আর লেস রিলিজিয়াস দেন দেয়ার প্যারেন্টস। আর 23% বলছে যারা তারা মা বাপের মতো। কাজেই এর থেকে বোঝা যাচ্ছে যে ইয়ুথ ইজ ইন এ বিগ ডেঞ্জার। এবং 15% যারা আছে দে আর গাইডেড, দে আর ওকে। আর 38% এবং 23% যারা আছে দে আর ইন এ বিগ ডেঞ্জার জোন আছে। কাজেই big portion, about 60 or 61% of the youth are in a danger zone, and they are most likely they may be lost if we don't go and rescue them. কাজে ডেমোগ্রাফি থেকে এখন বুঝতে পারতেছি যে 17% Muslims are very dedicated. They are holding their identity as a Muslim. And 41% Muslim তারা বলছে যে we are better. 53% Muslim বলছে যে they have accepted the Canadian culture. এবং 15% youth বলতেছে যে we are better off, we are better Muslim than parents. আর 38 plus 23% youth, they are in a gray zone, they are in a danger zone. কাজে ওদের জন্য আমাদের কাজ করতে হবে। একটা উদাহরণ হলো এই রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে যে 35% লোক বলেছে যে ডিসক্রিমিনেশন ইজ এ বিগ প্রবলেম। 38%। তার মানে ডিসক্রিমিনেশনটা এখন দিন দিন কানাডায় বেড়ে যাচ্ছে। এখন ডিসক্রিমিনেশনটা কেন বাড়তেছে, তার সূত্রটা কোথায়? এবং সূত্রটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি 9/11-এর পরে 9/11-এর ঘটনা যা হলো সেটাও তো মুসলমানদের উপরে দায়ী করে দিল, যে মুসলমানরা টেরোরিস্ট, তারা এসব করলো। তারপরে যে সমস্ত ঘটনা হচ্ছে, মুসলমান দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ চলে আছে, সুইসাইড চলতেছে, যুদ্ধ চলতেছে, অপারেশন চলতেছে, সবকিছু টার্মোইল চলতেছে সমস্ত মুসলমান কান্ট্রি, এই সমস্ত চলে যাচ্ছে। আর যে ইসলাম বলে যে এটা পিস, আমাদের কাজগুলো দেখা যাচ্ছে যে তার অপোজিট। আমরা সবসময় একটা টার্মোইলের ভিতরে আছি, বিভিন্ন রকমের পরিস্থিতিতে আছি। কাজে ক্যানাডিয়ান মুসলিম লোকজন তারা এই সমস্ত দেখে তারা মনে করে যে ইসলাম একটা is related to terrorists, maybe terrorists এদেরকে শিক্ষা দেয় এবং মুসলমানরা একটা টেরোরিস্ট, তাই তারা মুসলমানদেরকে দেখে ভয় পায়। এই যে অনুভূতি, এই অনুভূতিটার কারণেই তারা আমাদের উপরে ডিসক্রিমিনেশনে লেগে পড়ছে। এখন ডিসক্রিমিনেশনটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, যেমন মহিলাদের উপরে নানা রকম ভাবে নানা রুল এখন চালাই দিচ্ছে যে হেজাব করতে পারবে না, পাবলিক প্লেসে তাদেরকে কমেন্ট করে, হ্যারাসমেন্ট করে, স্টেরিওটাইপিং কমেন্ট করে, তারপরে চাকরির ব্যাপারে কমেন্ট করে, নানা রকম ভাবে তারা কমেন্ট করে। তারপর মস্কে ভ্যান্ডালিজম হচ্ছে, কুইবেকে মস্কে মাস মেসাকার হলো। এই বিভিন্ন ভাবে আমরা দেখতে পারতেছি যে ডিসক্রিমিনেশন বা হেট্রেড দিন দিন বেড়ে যাচ্ছে। এই হলো আমার এই সার্ভে থেকে এই জিনিসগুলো আমি পেয়েছি, সেগুলো আমি আপনাদেরকে এখন শোনালাম। তারপরে এখন আরেকটা জিনিস আমি দেখতে চেষ্টা করলাম, সেটা হলো যে কানাডায় মুসলমান সংখ্যা কত আছে এবং বাংলাদেশি মুসলমান কত আছে, এটার কোনো একটা অনুমান করা যায় কিনা। এইটার ব্যাপারে আমি কানাডা সেন্সাস স্ট্যাটিস্টিক্স কানাডা 2011-এ ওরা একটা স্ট্যাটিস্টিক্স করছে, সেটা আমি স্টাডি করছি। তারপরে কানাডা বাংলাদেশ রিলেশনের উপরে কানাডিয়ান গভর্নমেন্ট গত বছর 2019-এ একটা রিপোর্ট লেগেছে, সেই রিপোর্টটা কানাডিয়ান গভর্নমেন্ট সেটা আছে, আমি সেটা দেখে নিয়েছি। ওর উপরে নির্ভর করে দেখা যাচ্ছে যে মুসলিমের সংখ্যা এবং বাংলাদেশিদের সংখ্যা কানাডায় দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। 2011 সালে যেই স্ট্যাটিস্টিক্স কানাডার যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে হিসাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশি জনসংখ্যা কানাডায় 2011 সালে ছিল যে 69,420, 69,000 বাংলাদেশি ছিল তখন। 2020 এই সালে যে আনুভাবিকভাবে যে ওই কানাডা বাংলাদেশ রিলেশনের যে রিপোর্টটা লিখেছে, সেটাতে লিখেছে যে বাংলাদেশি লোক কানাডায় বাই 2020 it will be over 100,000,
এখন বিভিন্ন অন্যান্য ইনফরমেশন নিয়ে আমি ওটাকে এক্সট্রাপোলেট করার পরে বুঝতে পারলাম যে এটা 100,000-এর উপরে হবে, মোস্ট লাইকলি এটা অ্যাবাউট 120,000-এর কাছাকাছি হবে, যে বাংলাদেশি জনসংখ্যা 2020 কানাডায়। তাহলে মুসলমান কত হবে? এখন মুসলমানটা আমি জাস্ট একটা এক্সট্রাপোলেট করলাম। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টস ওয়েবসাইটে যদি আপনি যান, তারা বলবো যে বাংলাদেশে মুসলমান 90%। এখন আমি যদি সেই রেশিওটা ইউজ করি জাস্ট একটা অনুমানের জন্য, তাহলে 2020-তে বাংলাদেশি মুসলমান জনসংখ্যা হবে, বাংলাদেশি মুসলমান কানাডায় জনসংখ্যা হবে 108,000-এর মতো। এখন বিভিন্ন প্রভিন্সে কত আছে সেটা আমি একটা এক্সট্রাপোলেশন করে দেখার চেষ্টা করছি। তাতে মনে হচ্ছে যে মানিটোবায় দেখা যাচ্ছে প্রায় 1300 বাংলাদেশি মুসলমান আছে। আমার মনে হয় এই সংখ্যাটা কম হবে, তাই মনে হয় আরো বেশি হবে, কিন্তু আমি ওই আমার এক্সট্রাপোলেশনগুলো ইনফরমেশন থেকে মনে হচ্ছে 1300। এডমন্টনে আছে প্রায় 12,000। এডমন্টনে 12,000, তাতে এখানের ইনফরমেশন হিসেবে মনে হচ্ছে যেন এটা মোটামুটি কাছাকাছি, কিন্তু বাংলাদেশ মানিটোবার নাম্বারটা মনে হয় একটু কম। এখন এর কারণ হতে পারে যে আমি যে এক্সট্রাপোলেট করে টোটাল বাংলাদেশের সংখ্যা যেটা 120,000 বলছি সেটা আরো বেশি হবে, অথবা আমি যে কোরিলেশন গুলো করছি সেগুলো হয়তো ঠিক মতো হয় নাই। তবে একটা যে অ্যাবসলিউট নাম্বার না, একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে বাংলাদেশি মুসলমান এখানে কতটুকু আছে। তাইলে যে এখন 2020-তে আনুমানিকভাবে 120,000 বাংলাদেশি মুসলমান এই যে এখানে আছে, সরি, বাংলাদেশি লোক আছে, এবং বাংলাদেশি মুসলমান হলো 108,000। ওইটা 90% অফ টোটাল 108,000। এবং মানিটোবায় আমি ধারণা করতেছি প্রায় 13,000, এডমন্টনে প্রায় 12,000। এই হলো একটা ধারণা আনুমানিক যে আমাদের বাংলাদেশি লোক মুসলমান এখানে কত আছে। এই যে রিয়ালিটিগুলো আমি আপনাদেরকে বললাম, যে কয়েকটা রিয়ালিটি হলো, এখন যে রিয়ালিটিগুলো যখন আপনি সব দেখেন তাতে কিছু ভালো খবর আছে, তাতে কিছু খারাপ খবর আছে। এই রিয়ালিটি চেকের পরে কিছু খারাপ খবর পাওয়া যাচ্ছে, কিছু ভালো খবর পাওয়া যায়। এবং ভালো খবরগুলো এই, আমি জাস্ট আবার সেটা পুনরাবৃত্তি করছি যে আলহামদুলিল্লাহ ভালো খবরের ভিতরে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারতেছি যে 41% মুসলমান এখানে আরো বেশি ভালো মুসলমান হয়েছে, মুসলমানের ইসলামের প্রতি আরো যত্নবান হয়েছেন এবং ইসলামকে শক্তভাবে ধরে রেখেছেন এবং ইসলামকে প্র্যাকটিস করতেছে। এবং আরেকটা হলো যে আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট 53% মহিলারা এখানে এত সব বাধা বিপত্তির পরও ওরা হিজাব করে যাচ্ছে। আরেকটা হলো যে সুখবর, যে এখানে বাংলাদেশি জনসংখ্যা এবং বাংলাদেশি মুসলমানদের জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে এখানে। এই মোটামুটি একটা সুখবর আমরা বুঝতে পারি। এখন খারাপ খবর হলো যে 52% মুসলিম ওরা বলতেছে যে আমরা ক্যানাডিয়ান কালচার নিয়ে নিয়েছি। এখন যারা ক্যানাডিয়ান কালচার নিয়ে নিয়েছে এরা হয়তো অলরেডি দে লস্ট ইসলাম অর দে আর ইন দ্য ওয়ে অফ লুজিং দ্য ইসলাম। আরেকটা হলো যে বেশিরভাগ যুবক তারাও বলতেছে যে তারা যে মা বাপ থেকে তারা লেস রিলিজিয়াস অথবা একই রকম রিলিজিয়াস, কাজেই বেশিরভাগ যুবক একটা ডেঞ্জার জোনে আছে, তারাও একটা চিন্তার বিষয় তাদেরকে নিয়ে। আরেকটা হলো যে ডিসক্রিমিনেশন, যে এখানে লার্জ নাম্বার অফ পপুলেশন ইজ ইন্ডিকেটিং দ্যাট ডিসক্রিমিনেশন ইজ এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। ডিসক্রিমিনেশন এখানে চলতেছে, অনেক গুণে বেড়ে গেছে। এখন এই অবস্থা আমাদের কর্তব্য, আমরা এগুলো শুনলাম, এখন আমরা কি করতে পারি? আমার যা চিন্তা, আমি যা বললাম যে এই জিনিসগুলো যখন আমরা জানলাম তখন আমাদের কিছু কর্তব্য, আমাদের একটা রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ের উপর এসে পড়ে। তা আমি ভাবলাম যে এই জিনিসগুলো অন্তত পক্ষে আমরা করতে পারি। সেইগুলো হলো যে নতুন যারা আসবে তাদের জন্য কতগুলো জিনিস ইনফরমেশন আবার তৈরি করতে হবে। একটা হলো যে ওরা আসার পরে যে হালাল খাবার খাদ্য কোথায় পাওয়া যায় সবকিছুর নাম ঠিকানা সবকিছু দিয়ে একটা ব্রোশারের মতো, যে বাস কোথায় পাওয়া যায়, থাকার জায়গা কোথায় পাওয়া যায়, খাবার কোথায় পাওয়া যায়, যাতে এই নিয়ে তাদের একটা ধান্দায় না পড়তে থাকে, কোনো ইনফরমেশন ছাড়া যেন না থাকে। একটা ব্রোশার যদি আমরা তৈরি করি তাহলে ওরা ব্রোশারটা পাইলে বুঝতে পারবে, ও আমি জানি যে এই দোকানে এই দোকানে এই দোকানে গেলে আমি এগুলো পাবো, বাসগুলো এখানে এখানে চলে, এইভাবে চলে, বাস ভাড়ায় এইভাবে বাসে চলতে হবে, এইভাবে বাড়ি ভাড়া নিতে হবে, বাড়ি ভাড়া নিতে হলে কি কি ইনফরমেশন দরকার, কোথায় খবর নিতে হবে, কিভাবে খবর নিতে হবে। এই যে কতগুলো ইনফরমেশন যদি আমরা করে রাখি, দেন ইট মাইট বি
helpful এবং it may save some difficulty for practicing Muslims who will come here. আরেকটা ব্রোশার হলো যে আমরা মসজিদ কোথায় আছে, কোথায় কি আছে, ইসলামিক প্রোগ্রাম কি হচ্ছে কমিউনিটিতে, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা কি আছে, এগুলোর সব ডিটেল দিয়ে আমরা যদি কন্ট্যাক্ট পার্সন, অ্যাড্রেস সব কিছু দিয়ে যদি আমরা একটা ব্রোশার, কয়েক পাতার একটা ব্রোশার বানিয়ে যারা নতুন আসলো তারা আসলে বুঝতে পারে যে ও আমি জানি যে এই মসজিদগুলো এখানে আছে, আমার কাছে কোনটা, আমি জানি যে বাচ্চাদের প্রোগ্রাম এখানে আছে, আমি ওর সাথে যোগাযোগ করলে আমার বাচ্চাটাকে ওখানে নিয়ে যেতে পারবো। এই যে কতগুলো জিনিস ইনফরমেশন যে রেডিমেড আসার পরেই একটা মুসলমানের জন্য আমার মনে হয় একটা প্রয়োজনীয় জিনিস। আরেকটা ইনফরমেশন ব্রোশার সেটা হলো যে ক্যানাডিয়ান কালচার। আমরা এখানে আসি কিন্তু ক্যানাডিয়ান কালচারের যে এত সব কিছু আছে আমরা অনেকেই সেটা ভাবে দেখি না, অনেকেই দেখি না যে এখানে কালচার বলতে কি, এই কালচারটা আমার জন্য কতটুকু প্রযোজ্য। আমরা কানাডাকে ভালোবাসি, কানাডায় আমরা আসতে চেয়েছি, আমরা আসছি, আমরা এখানে থাকবো, আমরা কানাডাকে ভালোবাসবো, কানাডার জন্য দরকার হলে জান দেব, প্রাণ দেব, সব কিছুই করবো, কিন্তু কতগুলো জিনিস ইসলামের পরিপন্থী আমি সেটা হয়তো করতে পারবো। এই জিনিসগুলো যদি আমরা একটা ব্রোশার হিসেবে যদি দাঁড় করিয়ে দিই তাহলে তারা বুঝতে পারবে যে ও আমি জানি যে এখন আমাকে কি ব্যাপারে সতর্ক হতে হবে। আরেকটা জিনিস হলো যে ডিসক্রিমিনেশন হচ্ছে, তার জন্য আমাদের একটা যৌথভাবে কাজ করে যেতে হবে। এখন প্রত্যেকটা ইসলামিক অ্যাসোসিয়েশন, ইসলামিক ইনস্টিটিউট সবাই এর জন্য একে কিভাবে উঠানো যায় যার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছে, পলিটিশিয়ানদের সাথে তারা কাজ করতেছে। কাজে আমরা এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করতে পারি বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন সংস্থা, তাতে হলো সেইভাবে সেটা ভালো হবে। আরেকটা জিনিস হলো আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের ব্যবহারে আমরা we will try to spread good thing to the normal people. তারা যেন জানে যে আমরা একটা ভালো লোক, আমরা শান্তিপ্রিয়, আমরা বিপদে দাঁড়াই, আমরা সাহায্য করি, আমরা ঝগড়া করি না, আমরা মদ খেয়ে রাস্তায় দূর ঘোরাফেরা করি না। এই যে কতগুলো জিনিস, যে আমরা ভালো জিনিস, গুড থিং আমরা তাদেরকে স্প্রেড করবো তাদের জন্য, এবং উইল ট্রাই আওয়ার বেস্ট টু রেজিস্ট ভায়োলেন্স অ্যান্ড ইনজাস্টিস ইন দ্য সোসাইটি। কেউ যদি কোনো ভায়োলেন্স করতে চায় তাহলে আমরা ওইটা ট্রাই টু রেজিস্ট। এবং মুসলমানদের ভিতরে নানা রকম প্রবলেম আছে। আমরা হয়তো মনে করি যে আমাদের মুসলমানের ভিতরে, বাচ্চাদের ভিতরে, যুবকদের ভিতরে যে ড্রাগ ডিলার নেই, অনেক ড্রাগ ডিলার আছে। যে এগুলো কিভাবে ডিল করতে হবে এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, এইভাবে আমাদের কাজ করতে হবে। এই হলো আমার টপিকসের মোটামুটি আমি যা চিন্তা করছি সেভাবে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। এখন আমি একটু দোয়া করে আমার টপিকটা শেষ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. এই বলে আমি শেষ করছি।